সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। আশা করি আজকে অনেক শীত আমাদের নিউ ইয়র্কে বিশেষ করে, আর অন্যান্য জায়গা তো অন্যান্য স্টেটে তো আছেই অবশ্যই। তো আপনারা সুস্থ থাকবেন, আপনারা ওয়ার্ম থাকবেন, সেটাই আমরা দোয়া করি, এবং খুব কেয়ারফুল থাকবেন। শুরু করছি আমাদের যে সিগনেচার প্রোগ্রাম আমরা বলি যাকে দ্য ভিউজ। এই ভিউজ TVN24 এর মাধ্যমে আমাদের যারা দর্শকরা উপকৃত হচ্ছেন, তাদেরকে যারা সবসময় থাকেন আমাদের সঙ্গে, তাদের জন্য জানাই শুভকামনা। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হবেন বা হয়েছেন, তাদের জন্য হলো শুভেচ্ছা। পরবর্তী যারা আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যাই, লাইক ইউটিউব, যারা যুক্ত হবেন, তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং ফেসবুকে যারা দেখেন সবসময় আমাদের সঙ্গে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য দিবেন, তাতে আমাদের অনেক উপকার আসে এবং আমরা এটাকে রিঅ্যাক্ট করতে পারি। আর যারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আপনারা জানেন, 646-307-9828, এই নাম্বারে আপনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠান চলাকালীন। আর আপনারা জানেন এটা ফেসবুকে স্ট্রিমিং হয়, এবং যারা ফেসবুকে আছেন, স্ট্রিমিং হচ্ছে, ফেসবুকেও আপনারা আপনাদের মন্তব্য দিবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো অ্যাকোমোডেট করার জন্য। তো আজকে যে বিষয়টি, আমেরিকাতে আপনি আসার জন্য দূর দূরান্ত থেকে যারা আসেন বা যুক্তরাষ্ট্রে আসার জন্য যে ভিসা প্রক্রিয়া আছে, ভিসার জন্য যারা আবেদন করেন, সেখানে কি কি বড় ধরনের মানে টপ মিস্টেক আমরা যাকে বলি, মেজর মিস্টেকসগুলো কি করেন তারা, সেই বিষয়ে আমরা করব। এবং এইটার জন্য আমাদের সঙ্গে আছেন আজকে যে আলাপ করবেন, যিনি একজন দক্ষ অ্যাটর্নি, ইয়াং, পটেনশিয়াল, এবং আমাদের মধ্যে অলরেডি উনি বিশেষভাবে পরিচিত হয়ে গেছেন, অ্যাটর্নি রাঞ্জা বোস। রাজা, কেমন আছেন আপনি? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এবং সাথে তো অবশ্যই আছেন আমাদের নিকি রিয়াদ, যিনি সার্বক্ষণিক সবসময় আমাদেরকে প্রতিটি এপিসোডই উনি আমাদের পিছন থেকে সাহায্য করেন, এবং সবসময় ওনার কন্ট্রিবিউশনটা আমরা রিয়েলি ইট ইজ হাইলি রিগার্ডেড, কারণ উনি সুন্দরভাবে ওনার দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে আমাদেরকে শেয়ার করেন। সো আপনাকে অনেক ধন্যবাদ নিকি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর দেরি করব না, টপ মিস্টেক্স ইউ নো ভেরি ওয়েল, নিকি অফ কোর্স আপনারা জানেন। টপ মিস্টেক্স, আমরা যখন ইউএসএ অ্যাপ্লাই করি, ইউএসএ ভিসার জন্য আবেদন করি, ইট কুড বি এনি ক্যাটাগরি, তো কি কি মেজর মিস্টেকসগুলো দে হ্যাভ টু ফলো আপ, হ্যাঁ, এবং তারা যেগুলো করে মিস্টেকস মনে করে? হ্যাঁ, তো অবভিয়াসলি আপনি যেরকম বললেন কি অনেক রকমের ভিসা আছে, তো আলাদা আলাদা ভিসার জন্য আলাদা আলাদা জিনিস মাঝখানে রাখতে হয়। জেনারেলি আমি দেখেছি লোকেরা মিস্টেক করে ফর্ম ভরার সময়। ওরা ভাবে কি কিছু কিছু একটা ভরে দিয়ে দিলাম, স্পেলিং ঠিক করে দেখলো না, ডেট ঠিক করে দেখলো না। ইউএস এর একটা ভীষণ বড় জিনিস, মাসটা আগে লেখে। আমাদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশে আমরা দিনটা আগে লিখি। তো লোকের কিন্তু ফর্মে কিন্তু লেখা থাকে মান্থ, ডেট, ইয়ার, কিন্তু লোকেরা ওটা এত ভালো করে পড়ে না, তো ডেট, মান্থ, ইয়ার লিখে দেয়। তারা ওইটাইতে ইউজ টু হয়ে গেছে, ঠিক করে পড়ছে না, প্রসেস করছে না কি ফর্মের মানে উপর। ইন দ্যাট কেস তারা নট পেইং অ্যাটেনশন। হ্যাঁ, হ্যাঁ, ডিটেল, ভীষণ অ্যাটেনশন টু ডিটেল দরকার when you are filling out আমেরিকান, মানে ইমিগ্রেশন কারণে যদি কোনো ফর্ম ভরছো, ভীষণ কেয়ারফুলি দেখতে হবে, কেননা ছোট ছোট জিনিস এরকম যে ডেট, মান্থ, টাইম, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট হয় ইউএসএ তে পুরো দুনিয়ার থেকে। তো লোকেরা মিডল নেম, নিজের মিডল নেমটা লিখলো না। আমি এটা অনেক দেখেছি, লোকেরা ভুল করে কি আমার নাম তো হ্যান ত্যান, বাট আপনার মিডল নেমটাও লিখতে হবে। তো ফর্ম ভরার সময় একদম রিয়েলি অ্যাটেনশন টু ডিটেল। আমি যা দেখেছি অনেকরা মানে একটু নর্মালি জেনারেলি একটা ভরে দিল, কিন্তু না, ভীষণ মানে রিয়েলি মাইনিউট ডিটেলস দেখতে হবে, আর ওরকম করে আপনাকে ফর্মটা ভরতে হবে। আর একটা আমি ভুল যা দেখেছি, লোকেরা নিজের ব্যাংক স্টেটমেন্ট, ফাইন্যান্সেস গুলো ভালো করে দেখায় না। কোনো নিজেরই রিজন হতে পারে, কিন্তু লোকেরা উল্টো পাল্টা ব্যাংক স্টেটমেন্ট দেখালো, উল্টো পাল্টা ফাইন্যান্সিয়াল দেখালো, এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিনাই হয়ে যাবে। এটা যদি ইউএসসিআইএস বুঝতে পারেন কি আপনি হ্যান ত্যান করে কিছুই একটা নিজের ফাইন্যান্সিয়ালস দেখিয়েছেন, ওইটা তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই হতে পারে। আর একটা আমি দেখেছি, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার, এতে দেখেছি স্টুডেন্ট ভিসার যখন ইন্টারভিউ দেয় মানে হোপফুল স্টুডেন্টরা,
তখন ওরা কিন্তু এমবাসিতে কিন্তু কখনো 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 ইন্টারভিউতে ভুল ভুল ভীষণ করে, কেননা বলে কি হ্যাঁ আমি ইউএস যেতে চাই, আমার ইউএস খুব ভালো লাগে, আমি ইউএসএ তে থাকতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার একটা পারপাস হচ্ছে এখানে এসে পড়া। স্টুডেন্ট ভিসার আপনার যখন ইন্টারভিউটা নিচ্ছে এমবাসিতে, ওরা শুনতে চায় কি আপনি ওয়াপাস আসবেন বাংলাদেশ। ওরা চাইছে না কি স্টুডেন্ট ভিসা, কেননা স্টুডেন্ট ভিসা ইজ নট ইমিগ্রেন্ট ভিসা। আপনি এরকম আসলে না কি স্টুডেন্ট ভিসা আসলে এসে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিলেন। তো যখন আপনি স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ দিচ্ছেন, প্লিজ মনে রাখুন ওরা কিন্তু শুনতে চাইছে কি আপনার বাংলাদেশ বা ইন্ডিয়াতে আপনার এনাফ কানেকশন আছে, কি আপনি পড়াশোনা করে ওয়াপাস যাওয়ার আপনার পুরো প্ল্যান আছে। আপনি অফিসারকে দেখাতে চান না কি আমি একদম ইউএস ভীষণ ইউএসএ কে ভালোবাসি, আমি ইউএস লিবারেল ভ্যালুজ মানে she or he has to has to prove that she is returning. that they have every plan of returning. Right. নিকি, আপনার তো প্রাত্যহিক জীবনের সাক্ষী এগুলো, আপনার দৈনন্দিন আপনারা এগুলো ডিল করেন। তো অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বললেন, এটা কতটুকু গুরুত্ব এবং কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দর্শকদের জন্য, যারা স্পেশালি এই ভিসাগুলো অ্যাপ্লিকেশন করছেন বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশ থেকে হতে পারে, এখান থেকে হতে পারে। তো এই সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা শেয়ার করবেন? জি, আজকের বিষয়টা আসলে খুবই সুন্দর আসলে, কারণ কি যে কোনো ক্যাটাগরি হোক, যে কোনো ভিসার জন্যই আপনি অ্যাপ্লাই করেন না কেন, আপনার কি কি ভুল হতে পারে, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা চুজ করেছি আজকে। আর অ্যাটর্নি রঞ্জা খুব সুন্দর করে বললেন যে প্রথম থেকে উনি বললেন যে অ্যাপ্লিকেশন যখন আপনারা ফিল আপ করেন, ফর্মটা প্রথমে আপনারা ভালো করে পড়ুন এবং দেখুন আসলে ওখানে কি কি জানতে যাচ্ছে। তো ফর্মের প্রথমেই আসলে আসে যে নাম। এখন নামের লেখার ব্যাপারে সবচেয়ে বড় যেটা ভুল হয়, আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আপনার স্পেলিং মিস্টেক। আর একটা সবচেয়ে বড় কথা, তো আমাদের দেশের নামগুলো অনেক বড় হয়। তারপরে যেমন ধরেন সবচেয়ে কমন আমরা যেটা পাই সেটা হচ্ছে যেমন এমডি দিয়ে শুরু, হ্যাঁ, তারপরে শেষে গিয়ে কি হলো। সো এই যে জিনিস নামগুলা আমাদের অনেক আমরা বুঝতে পারি না, এমডিটা কি ফার্স্ট নেমে যাচ্ছে নাকি এমডি কি শেষ লাস্ট নেমে যাচ্ছে। আর আপনারা তো জানেন আমেরিকাতে এমডি মানে হচ্ছে ডক্টর অফ মেডিসিন, ডক্টর। তো অনেক সময় আমরা যদি এটা শেষে দেই তাহলে কিন্তু ওরা মনে করবে সে একজন ডক্টর, কিন্তু এমডিটা যদি তার ফার্স্ট নেম হয় তাহলে এটা কিন্তু প্রথমে এমডিটা প্রথমে আসতে হবে। সো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ওই হিসাবে লিখতে হবে। আর অ্যাটর্নি রঞ্জা বললেন সবচেয়ে বড় যেটা আরেকটা ভুল হয়, মিডল নেমকে আমরা অনেক সময় মনে করি এটা বোধহয় না দিলেও হবে, কারণ এটা তো আমি কখনো ইউজ করি না। এই যে ইউজ করি নাটা থেকেই অনেক সময় ভুলটা হয়ে যায়। তো আপনার আসলে দেখবেন আপনার পাসপোর্ট এবং আপনার বার্থ সার্টিফিকেট, এই দুইটার মধ্যে আপনার নামের ঠিক আছে কিনা, এই দুইটা যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে অনেকে বলে যে আমার নাম মনে করেন রহমান, কিন্তু এখানে আমি এ দিয়ে লিখতাম, কিন্তু আমার পাসপোর্টে ভুলবশত ইউ চলে আসছে, তাহলে কিন্তু আপনাকে আপনার নাম এখন থেকে আর ইউ দিয়েই লিখতে হবে। সো এটা এখন বদলানোর আর কোনো উপায় নেই। সো আপনার সেজন্য দেখবেন আপনার বার্থ সার্টিফিকেট নাম কেমন, পাসপোর্টের নাম কেমন, ওগুলা যদি আপনি আগের থেকেই চেঞ্জ করে ঠিক করে রাখতে পারেন সেটা তো ভালো, কিন্তু এখন যেটা হয়ে গেছে এখন আপনাকে সেটাই ফলো করতে হবে। আর ডেট অফ বার্থের ব্যাপারে সবচেয়ে বড় ভুল হয় যেটা, আমেরিকাতে মাস আগে আসে, বাংলাদেশে মাস মাঝখানে, এইটাতে একটা অনেক বড় দিস ইজ এ মেজর কজ। হ্যাঁ, মেজর কজ। এটাতে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইন্টারভিউর সময় আপনার সবকিছু ক্লিয়ার থাকলেও আপনাকে কিন্তু ভিসা দেবে না। হ্যাঁ, এটা একটা গেল। আর দুটো জিনিস বলে দিই তাড়াতাড়ি। অ্যাটর্নি রঞ্জা বলেছেন স্টুডেন্ট ভিসায় আপনারা আসছেন, যে তার আগে বলি ভিসা ক্যাটাগরিটা কি। আপনি যদি মনে করেন স্টুডেন্ট ভিসা আসেন তাহলে বলতে হবে আমি পড়তে যাচ্ছি। আবার যদি মনে করেন ভিজিটর ভিসা জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কমপ্লিটলি কিন্তু আপনার বলতে হবে আমি ওইখানে গিয়ে জাস্ট ভিজিট করতে যাচ্ছি, চলে আসবো। এই যে দেখেন নামটা আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন, ভিজিটর ভিসা হলে আমি ভিজিট করতে যাচ্ছি, আমি কিন্তু পড়তে যাচ্ছি না। আপনি যদি কোনোভাবে বলেন আমি ভিজিট ভিসা গিয়ে আমি ওখানে স্টুডেন্ট হব, তাহলে কিন্তু শেষ।
সেই জন্য খেয়াল করবেন আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। ভিজিট ভিসা হলে শুধু ভিজিট করবেন, স্টুডেন্ট ভিসা হলে শুধু স্টুডেন্ট হবেন, ভিজিট টিজিট না। সেটাই এটা এই গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশন গুলো জানা খুব জরুরি। হ্যাঁ, কি কোন পারপাসের How জন্য you're আপনার approaching. ভিসাটা। অ্যাপ্রোচটা তো একটা বিশাল হ্যাঁ। কাউন্টেবল, হ্যাঁ হ্যাঁ তাই না? আমাদের কাছে যে দর্শক আছেন ফেসবুকে আসলে উনি সচরাচর সবসময় আমাদের সঙ্গে বাফেলো থেকে থাকেন, কামরুন খান। কামরুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন আছেন যিনি সবসময় আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদের আহমেদ খোকন ভাই। তো অনেক অনেক ধন্যবাদ খোকন ভাই আপনাকে, আমাদেরকে এত উইশ করার জন্য এবং সাপোর্ট করার জন্য, এবং সবসময় আপনি দেখেন। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল। যেটা বলছিলাম, একজন দর্শক আছে আমাদের, কি নিয়ে নিব? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমি দর্শক কে আছে আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। নাম ফাতিমা। জি আমি বাফেলো থেকে বলছি। জি জি আমি আমার হাজবেন্ডকে অ্যাপ্লাই করেছি, আমি সিটিজেন। তার ইন্টারভিউ হয়ে গেছে স্মুথলি, সবই ঠিক আছে। তারা বলছে যে তাকে ভিসা দিয়ে দিবে 2 উইকসের মধ্যে, বাট 5 দিনের মধ্যে তার পাসপোর্ট নো ভিসায় ফেরত দিয়ে দিয়েছে। এখন ইন্টারনেটে গেলে বলে যে ইন্টারভিউ রিভিউইং, রেডি টু ইন্টারভিউ। এখন আমি জানতে চাচ্ছি তার ভিসা তো না বলেনি, ডিনাই বলেনি, এখন তারা কোন প্রসেসে আছে, কোন উত্তর আমাকে দিচ্ছে না। একটু যদি আমাকে একটু এগুলো বলে একটু সাহায্য করতেন। আমি ঠিক বুঝলাম না। Okay. আচ্ছা, আমি ওকে, বলি রঞ্জা, উনি একজন সিটিজেন, উনি ওনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, সবকিছু হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, এবং ইন্টারভিউ পরে বলেছে যে 2 উইকসের মধ্যেই ওর ভিসা দিয়ে দিবে, কালেক্ট করতে পারবে পাসপোর্ট। কিন্তু 5 দিন পরে ওনার কাছে উত্তর আসছে যে নো ভিসা, ওনারা এখন ভিসা দিচ্ছেন না, এবং ওনারা বলছে যে রিভিউ প্রসেসিং এর মধ্যে আছে। এখন উনি কি করবেন? আপনার হাজবেন্ড কি এখানে তো না, বাইরে? সম্ভবত তো বাংলাদেশে। এনভিসি ইন্টারভিউ করেছে, আমি অ্যাজিউম করছি, এমবাসি হ্যাঁ, থেকে। মানে বাংলাদেশ কনসুলেটে ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউর পরে বলেছে সবকিছু ক্লিয়ার, হ্যাঁ। 2 উইকস এর মধ্যে পেয়ে যাবে। কিন্তু 5 দিন পরে ওনারা জানালো যে না, আমরা এখন আবার রিভিউ করছি। হ্যাঁ, তো তার মানে কি আপনার ইন্টারভিউ যখন হলো, যখন আপনি বেরিয়ে পড়েছেন, তারপর যখন ওরা ফাইনাল রিভিউটা করছিল, তখন হয়তো কিছু টুকটাক ওরা আরেকটু ব্যাকগ্রাউন্ড চেক করতে চায়। হ্যাঁ, একটু বলেছি যদি, হ্যাঁ আপা, আপনি এই এটা মনে হয় ধরনের যে অনেক পোস্ট ইন্টারভিউ যেটা হয়, হ্যাঁ, পোস্ট post interview review একটা ইন্টারভিউ হয়। রিভিউ। সেটাই আপা, আমি যদি একটু বলি, আমি আসলে এই ধরনের কেস অনেক পাচ্ছি। সেটা হচ্ছে ওরা ইন্টারভিউ পরে বলে দেয় সবকিছু ঠিক আছে, কিন্তু ওরা যখন ইন্টারভিউ পরে আবার একটু রিভিউ করে, তখন ওদের কোনো কিছুতে যদি খটকা লেগে যায়, তাহলে কিন্তু ওরা এটাকে একটু হোল্ড করে বলে যে আমাদের ফার্দার রিভিউ অথবা ইনভেস্টিগেশন করতে হবে। এখন আপনি যদি ভাগ্যবান হন, উনি ভাগ্যবান হন, এটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক সময় কিন্তু অনেক সময়ে 6-7 মাস, 1 বছর লেগে যেতে পারে। কিন্তু যদি কোনো রকমের কোনো কিছু না পায়, তাহলে আপনি আবার তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন। ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জাহিদুল ইসলাম আছেন নিউ জার্সি থেকে আমাদের সাথে, আপনার সমুচিত ধন্যবাদ। মিস্টার এডি চয়ন আছেন বাংলাদেশ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা বিরতির পর ফিরে আসলাম। যে বিষয়ে আলাপ করছিলাম অ্যাটর্নি রাঞ্জা, সেটা হচ্ছে যে অনেক মিস্টেক্সের কথা আমরা বললাম, রিভিউ কথা বললাম, প্রক্রিয়াগুলো তো একটা বিশাল ব্যাপার, এটাও একটা স্টেপ বাই স্টেপের ইস্যু আছে। তো এই যে নিকি একটু আগে বললেন, তো আপনারা গেহি এনএসএসের পক্ষ থেকে যে কথাগুলো বলেন, হ্যাঁ। এটা গেহি এসোসিয়েটসের যে আপনি একজন অ্যাটর্নি এবং নিকি আছেন গেহি এসোসিয়েশনের একজন কর্মকর্তা, তো গেহি এসোসিয়েশনে গেলে আপনারা কিভাবে ওনাদেরকে হেল্প করতে পারবেন? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটসে একটা মাল্টি টায়ার রিভিউ স্ট্রাকচার আছে। তো এরকম না কি একজন আমাদের যদি ক্লায়েন্ট আছে আর তাকে ধরো মানে প্যারালিগাল বা কেউ একটা ড্রাফট করলো একটা ফর্ম বা যাই হোক, ওটা কিন্তু মাল্টিপল রিভিউয়ে যায়। আর একটা লাস্টলি একটা অ্যাটর্নি বা একটা সিনিয়র ম্যানেজার একটা দেখে, তারপরই অ্যাটর্নি দেখলেই বা কেউ একটা যে সার্টিফাইড
এই ফর্মগুলো ফাইল করার জন্য, তাকে কিন্তু লাস্ট রিভিউটা সেই করে। তো আমাদের অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটসে 3-4 বার একটা ফর্ম রিভিউ হয়। তো তার মানে যদি 3-4 ডিফারেন্ট লোক একটা ফর্মকে রিভিউ করছে, তার মানে মিস্টেক গুলো ধরে নেয় আর কি। কেননা একজন তো আমরা সবাই হিউম্যান অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কিন্তু যদি আমার পরেও কেউ যদি দেখে আর আমার আগে দুজন যদি দেখে, তাহলে তার কোনো ভুল হলেও ওটার ক্যাচ করার চান্স বেশি থাকে। তো আমরা আর গেহিয়ান অ্যাসোসিয়েটস খুব একটা থরো রিভিউ করে তখনই ফর্মগুলো পাঠাই। এক্সামের স্ক্রুটিনির মতো অবস্থা। এক্স্যাক্টলি কতগুলো মার্কস পাওয়া যায় একটা ফর্মের জন্য। এক্সামের স্ক্রুটিনির মতো। আর নিকি, আপনারাও তো গেহি অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে অনেক সার্ভিস দিচ্ছেন কমিউনিটিকে, তাই না? তো আপনাদের কাছে যে প্রতিনিয়ত অনেক লোকজন যাচ্ছে এই 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 বিষয়গুলো নিয়ে, তো আপনারা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর স্পেশালিটি যদি আমি বলি, তা আপনাদের যে এক্সপার্টাইজ টিম আছে, কি কি ধরনের আপনারা সেবা দেন আসলে? জি, এমন যেমন অ্যাটর্নি রঞ্জা বললেন, আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস থেকে আসলে আমাদের সিস্টেমটাই অন্যরকম। এটা হচ্ছে মাল্টি টিয়ার, দ্যাট মিনস মাল্টিপল লেয়ারে এটাকে আমরা যাচাই বাছাই করি। মনে করেন একজন প্যারালিগাল এই ফর্মটা প্রথমে তৈরি করলো, ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সিস্টেমটাই আছে যে আমাদের ইনটেক ফর্ম আছে, সেখানে ক্লায়েন্ট সমস্ত ইনফরমেশন দিবে, সেখান থেকে আমাদের একজন প্যারালিগাল সেই ইনফরমেশন গুলো ওই ফর্মের ভিতর ঢুকাবে। তারপর সেইটা এখন আরেকজন উঁচু প্যারালিগালের কাছে যাবে, সে এখন পুরো জিনিসটা ফর্মটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসবে, তারপরে এটা আবার আরেকজনের কাছে যাবে, এরকম মাল্টি লেয়ার হতে হতে তারপরে লাস্টলি অ্যাটর্নি যিনি এই কেসটা দেখাশোনা করছেন, সেই অ্যাটর্নির কাছে ও যাওয়ার পরে উনি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করার পরই তখন উনি এটাকে সাইন করবেন। উনি যখন এটা সাইন করলেন তখনই এটা ফাইনালাইজ হলো। সো যেহেতু গেহিয়ান অ্যাসোসিয়েটস এ আমরা মাল্টিপল লেয়ারে মাল্টিপল সেকশন থেকে সেকশনে যাচ্ছে, মাল্টিপল মানুষ এই জিনিসটা রিভিউ করছে, সেই ক্ষেত্রে ফাইনাল ফর্মটা যখন তৈরি হয় তখন সেখানে আর ভুল থাকে না, খুবই মানে ভুল থাকেই না বলতে পারেন। সো সেই জন্য আমরা বলবো যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা এখানে শুদ্ধভাবে আপনাদের ফর্মগুলো ফিল আপ করে দিব। সো একটা জিনিস আসলে যেটা ভুল করে আমি দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটিতে, ওনারা হয়তো একটু পয়সা বাঁচানোর জন্য, মনে করেন একটু কম খরচ হওয়ার জন্য, অনেক সময় যারা মনে করেন অ্যাটর্নি না, তারা অনেকে আছে যারা ফর্মগুলো ফিল আপ করে, তাদের মাধ্যমে করলে কিন্তু অনেক সময় অনেক ভুল হয়ে যায়, যেটা পরবর্তীতে গিয়ে ওনাদেরকে সাফার করতে হয়। সেই জন্য প্রথম থেকে আপনারা যদি একজন দক্ষ অ্যাটর্নির কাছে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে সাফারিং কম হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন। আমি এই প্রশ্নগুলো আমাদেরকে এই জন্য বললাম যে এই গেহি অ্যাসোসিয়েশনের এই প্রোগ্রাম আমি করছি প্রায় অলমোস্ট 5 ইয়ার্স। তো আপনারা যে সেবাটা পাচ্ছেন এবং গেহি অ্যাসোসিয়েশন স্পেশালিটি কি, ওয়াই, জাস্টিফাইং ওয়াই, why, because there are a lot of law officers, why they need to come to you guys, so একটা ডেফিনেশন তো থাকতে হবে যে what specialty you got, তাই না? then people get interested in all this. So ধন্যবাদ দর্শক, আপনারা যাদের এই পরামর্শ দরকার অবশ্যই গেহি অ্যাসোসিয়েশনে যাবেন। আর মিনভাইল আমার কাছে কিছু প্রশ্ন চলে এসেছে ফেসবুকে, আমি একটু আপনাকে শেয়ার করছি। আমাদের ফোনে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম একরাম, আমি বস্টন ম্যাসাচুসেটস থেকে বলতেছি। জি ভাইয়া। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। আমার ভাইয়ের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 2011-এ, সরি 2021 এর ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পর এখানে দেখতেছি আমি 3টা জায়গায় ভুল করে ফেলছি, 2টা জায়গার মধ্যে ভুল করে ফেলছি। একটা হচ্ছে যে ওর ছেলের জন্ম তারিখটা আমি 11ই জানুয়ারির জায়গায় 11ই ফেব্রুয়ারি বসেছি, এবং বিয়ের ডেটটা আমি 22-এর জায়গায় 24। এখন তো DS-260 একবার সাবমিট করে দিলে এটা পুনরায় পাওয়া যায় না সংশোধন করার জন্য। এই অবস্থায় আমি কিভাবে ওই ভুলগুলা কারেকশন করতে পারি? নিকি? জি জি, আমি জানি যে রঞ্জা বুঝতে পেরেছেন উনি দুটো মিস্টেক করেছেন অ্যাপ্লাই ফর হিজ ব্রাদার। আমি বলে দিচ্ছি, অ্যাটর্নি রঞ্জা উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন এবং 2021-এ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে গেছেন, কিন্তু ওনার ভাইয়ের ছেলের ডেট অফ বার্থে উনি
মান্থে জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি দিয়ে দিয়েছেন এবং ইয়ারও ভুল হয়ে গেছে। সো এখন উনি কি করবেন, কিভাবে এটাকে সংশোধন করা যায়? আচ্ছা, দুটো অপশন আছে। ইউজুয়ালি ওরা অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট ফর এভিডেন্স আরএফই পাঠায়। ওরা হয়তো আপনার কেসেও সেম জিনিস পাঠাবে। যদি না পাঠায়, আপনি একবার ইউএসসিআইএস কে ফোন করে আপনি বলুন কি আমার অ্যাপ্লিকেশনটা অ্যামেন্ড করতে হবে। কোন কিরকম অ্যাপ্লিকেশন কখন আপনি সাবমিট করেছেন ওইটা ওরা দেখে আপনাকে বলবে অ্যামেন্ডমেন্ট কি করে করতে হবে। আপনাকে হয়তো আর একটা ফর্ম শুধু ফাইল করতে হবে, বাট ইউজুয়ালি ওরা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠায়। কিন্তু আপনি যে বলছেন কি 2021-এ ওরা ডকুমেন্টস অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছে, তো আমি সাজেস্ট করবো আপনি একবার ওদের ফোন করে জিজ্ঞেস করুন আপনার পার্টিকুলার কেসের জন্য কি অ্যামেন্ডমেন্ট কিরকম করে আপনি অ্যামেন্ড করতে পারেন। ধন্যবাদ রঞ্জা। এখানে আমাদের সঙ্গে আরও একজন আছেন দর্শক। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আটলান্টা জর্জিয়া থেকে বলছিলাম। আমার নাম মাহবুবা। জি। আমার প্রশ্ন ছিল F4, আমি পিটিশনার আমার ভাইয়ের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছি। অলরেডি ডকুমেন্ট প্রায়োরিটি ডেট দেখাচ্ছে February 19, 2008। আমি অলরেডি পেইড করে দিয়েছি ওদের ভিসা ফি অল ডকুমেন্ট July 2023-তে, বাট এখনো ওদের কোনো ভিসা ইন্টারভিউ হচ্ছে না। কারণ আমাকে কি একটু বলবেন কি অবস্থা হবে এখন ওদের, মানে কত দেরি লাগবে আসার জন্য? জি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিকি, ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওনার রঞ্জা। প্রশ্নটা হচ্ছে উনি F4 ক্যাটাগরি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছেন 2023-তে। ওনাদের প্রায়োরিটি ডেট ছিল February 2008, এখন তো March 2008 চলছে। উনি কবে নাগাদ ইন্টারভিউ পেতে পারেন সেটাই উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, আপনার যদি প্রায়োরিটি ডেট অলরেডি হয়ে গেছে আর আপনি যদি অলরেডি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন, তাহলে আপনি একটু ধৈর্য রাখুন। আপনার ওরা আপনাকে রিচ আউট করবে। তার মানে যদি আপনার February 2008-এ যদি অ্যাপ্লাই করেছেন, তার মানে আপনার অ্যাপ্লিকেশন গুলোই এখন ওরা দেখছে। তো আপনি যদি গ্রিন কার্ড অ্যাপ্লাই করে রাখেন, একটু ধৈর্য রাখুন, আপনার কাছে ইনফরমেশন আসবে। ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার নাম হচ্ছে জন, আমি মেরিল্যান্ড থেকে বলছি। জি। আমার মাল্টিপল কোশ্চেন আছে, ঠিক আছে। আমি গত বছর ডিসেম্বরে এই আমেরিকাতে আসছি B1 B2 ভিসায়, ঠিক আছে। তো আমি অ্যাসাইলাম ফাইল করেছি অলরেডি, আমার এই বায়োমেট্রিক হয়েছে। সো আমি ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছি। এখন ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটির জন্য ওয়েট করছি। ইন দ্য মিন টাইম আমার বাবা মা বাংলাদেশ থেকে তারাও B1 B2 ভিসা পেয়েছে, ঠিক আছে। তো তারা যেহেতু বয়স্ক, আমি তাদেরকে এখানে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। আমি কি তাদেরকে আমার অ্যাসাইলাম কেসের সাথে সংযুক্ত করতে পারি? যদি সংযুক্ত করতে পারি তাহলে কি নেগেটিভ সাইড কি পজিটিভ সাইড আছে, এটি একটা বিষয় আমি জানতে চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে এছাড়া কি অন্য উপায়ে তাদেরকে কোনোভাবে লিগ্যাল করার কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। আমি এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, ওকে। আনফরচুনেটলি আপনি আপনার প্যারেন্টসকে ডাইরেক্টলি আপনি অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনার প্যারেন্টস নিজের অ্যাসাইলাম একটা ক্লেম ডেফিনেটলি ডালতে পারে। আর ওরা বলতে পারে একটা ফ্যামিলি বেসড মানে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাসাইলাম একটা ক্যাটাগরি হয়। এটা আমরা অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটসে অনেক করি। অ্যাসাইলাম বেসড অন মানে আমার ফ্যামিলি মেম্বারের ওপর হামলা হয়েছে, ওই জন্য আমারও একটা খাতরা আছে। আমরা এরকম কেস অনেক করি। তো আপনি যদি একটা ইমিগ্রেশন লয়ারের কাছে যান, তাহলে ওরা আপনাকে আরো একটু বেটার অ্যাডভাইস করতে পারবে কি ওরা নিজে কিরকম করে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারেন বেসড অন আপনার যে সিচুয়েশন হয়েছে। ধন্যবাদ। অ্যান্ড অলসো উনি এটাও জানতে চাচ্ছিলেন ওনার অ্যাসাইলামে তো অলরেডি প্রসেস হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট আর বায়োমেট্রিক হয়ে গেছে। হ্যাঁ। হি ইজ ওয়েটিং ফর হিজ Work permit ওয়ার্ক or পারমিট social. অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। হ্যাঁ। সো দ্যাটস হোয়াট হি ওয়াজ আস্কিং। হ্যাঁ, আপনি ওটা অ্যাকচুয়ালি আজকাল একটু টাইম লাগছে, 5-6 মাস অ্যাটলিস্ট লাগা উচিত।
Acha, acha, acha. And then another question is from Iftekar Ricky on Facebook. My question: how long is getting approved for I-751? Conditional green card is হ্যাঁ so. I-751 অ্যাপ্রুভালে টাইম লাগতে পারে, অ্যাটলিস্ট ইভেন 1 ইয়ার লাগতে পারে, কিন্তু ওই সময় ওরা অ্যাকচুয়ালি ইউজুয়ালি একটা এক্সটেনশন দেয়, গ্রিন কার্ডের এক্সটেনশন দেয়। আর ওই গ্রিন কার্ড এক্সটেনশনটা আপনি রাখুন, আর অ্যাট দ্য টাইম ওরা নিজে আপনার প্রসেস করবে, অ্যাটলিস্ট 1 বছর লাগতে পারে। মিনিমাম না? জি। আরেকজন প্রশ্ন রেখেছেন নার্গিস খান, উনি জানতে চাচ্ছেন আমার মায়ের পিটিশন করেছি 2 মাস বাকি, 3 বছর হয়ে গেল, ডকুমেন্টারি কমপ্লিট হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে ইন্টারভিউর জন্য, এখনও ডাকতেছে না। ইমেল দিলেই বলে আপনার ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। এক্সপিডিয়েট করার জন্য ইমেল করেছি, তা অ্যাপ্রুভ করে নাই। এখন কি করা যায় এটা উনি জানতে চাচ্ছে আর কি। আনফর্চুনেটলি আপনি অ্যাকচুয়ালি যা করার করে নিয়েছেন, আপনি ভীষণ ট্রাই করেছেন। আমরা নিজের থেকে আমাদের কেহিন অ্যাসোসিয়েটসে অনেক আমরা এরকম পাই কি আমি অনেক দিন ধরে করেছি, আমরাও নিজে ট্রাই করি ইউএসসিআইএস কে কন্ট্যাক্ট করতে, এক্সপেডাইট করতে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এর ছাড়া কোনো মানে বেশি অপশন নেই, আপনাকে ধৈর্য রাখতে হবে। ওকে, ধন্যবাদ। তো আমরা যে যে এই যে মিস্টেকসগুলো যেটা বলছিলাম আমরা শুরুতেই, যে আমেরিকাতে ইউএসএতে আপনি আসার জন্য যখন প্রস্তুতি নেবেন এবং যে ভিসার প্রক্রিয়া, ভিসার আবেদন, বিশেষ করে আমরা উই আর ফোকাসিং অন দি অ্যাপ্লিকেশন সাইড, প্রতিটা স্টেপ 1 থেকে শুরু করে একেবারে জি পর্যন্ত, A to Z, হ্যাঁ প্রতিটা স্টেপের যে পদক্ষেপগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, এগুলোতে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে অবভিয়াসলি আমরা মিস্টেক করবই। হ্যাঁ হ্যাঁ আর আমাদের কিছু ন্যাচারাল ইউজুয়াল প্র্যাকটিস আছে যেটা আমরা মিস্টেক করি, হ্যাঁ যেমন যে ওই যে নিকি বলতেছিলেন মিডল নেমের কথা, ওইটা কথা, কিন্তু ওনার মনে অনেকেই মিডল নেম লিখি না হয়তো পারে, হ্যাঁ, হ্যাঁ তাই না? হ্যাঁ। কিন্তু এই যে মান্থের কথা আসছে কি অবস্থা, মান্থ এবং ইয়ার, কারণ আমরা এতটা ইউজ টু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের ওই হ্যাঁ। ওই 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 বেল্টে, যে আমরা কোনোভাবেই মাসটাকে আমরা আগে দিতে চাই না সামহাও। এখন মনে করেন যার 1 জানুয়ারি জন্ম, সে তো বাধ্যই 1-1 লিখবে, হ্যাঁ 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 রাইট রাইট অর নট? তো এরকম তো হইতেই পারে আমাদের। তো ওদের জন্য অ্যাটেনশনটা কিভাবে গ্রো করা যায়? অ্যাটেনশন আমি যখন একটা পার্সোনালি আমি এটা ফলো করি, আমাদের কোওয়ার্কার্স ও গেহিন অ্যাসোসিয়েটে ফলো করে, ঠান্ডা মাথা নিয়ে বসুন। যখনই আপনি বসছেন ফর্ম ভরতে, মেক শিওর আপনার মাথায় আর কিছু নেই, আপনি একদম খালি মাথা নিয়ে বসুন, ভেরি মাচ ফোকাসড আর মাথা খালি, কেননা কিন্তু ফর্মগুলো অনেক লম্বা হয়, আর ফর্মগুলোর মধ্যে অনেক ছোট ছোট প্রিন্টে কিন্তু অনেক জিনিস লেখা থাকে। তো ওইগুলো আমি স্পেশালি যদি কেউ নিজে ভরছেন, যদি লয়ারকে কেউ নিচ্ছেন না, আপনি যদি নিজে ভরছেন A to Z, আপনি কিন্তু ওপর থেকে স্টার্টিং থেকে আপনি কি কি ছোট 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 করে লেখা আছে, হয়তো আপনার লাগবে কি এটা আমি কি পড়ছি, এটা একদম ইউজলেস, কিন্তু আমি বলবো আপনি পড়ুন, ওখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে ওই ছোট ছোট প্রিন্ট গুলোতে। তো ওটাই আমি করব। এটা অ্যাকচুয়ালি এক জেনারেল একটু অ্যাডভাইসও হবে, সবাই ফলো করে, যখনই কিছু ডিফিকাল্ট করার জন্য বসছি, একটু মাথা খালি করে একটু চা নিয়ে বসুন সামনে, আর ভালো করে ডিটেল করে অ্যাটেনশন টু ডিটেল নিয়ে আপনি ভরুন ফর্ম। জি 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 অনেক ধন্যবাদ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে ওই EB3 ব্যাপারে। জি, EB3 চলাকালীন লাইক EB3 I-140 পেন্ডিং আছে, লাইক প্রসেসিং আছে, অলরেডি 5 মাস হয়ে গেছে। তো এই অবস্থায় যদি মালিকানা চেঞ্জ হয়ে যায় বা কোম্পানির নামটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি কোনো ব্যবস্থা করা যাবে? ভাই আপনার নামটা বলেননি, কোথেকে ফোন করেছেন আপনি? আমি মোহাম্মদ বলছি বস্টন থেকে। বস্টন থেকে, আচ্ছা। So this kind of question I think last week we answered similar, right? হয়তো কোম্পানি চেঞ্জ হয়ে গেছে বা ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, EB3 কথা বলছি। হ্যাঁ, ও আচ্ছা, EB3 তে আপনার I-140 ভরেছেন না, জি, আর আপনার পেন্ডিং এখন I-140 5 মাস হয়ে গেছে বললেন। 5 মাস হয়েছে। হ্যাঁ, ওটা একটু টাইম লাগবে। তো আপনার যে এমপ্লয়ার, তার হচ্ছে চেঞ্জ যদি ওনারশিপ, ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে USCIS কে জানানো
কি আমার ইনফরমেশন পুরো চেঞ্জ হয়ে গেছে। ওনাদের বাপাস হয়তো সবকটা I-140 এরকম করে দিতে হবে না, কিন্তু কোনো যদি এমপ্লয়ার যে যে ডিল করে ইমিগ্রেশনের সাথে, ওদের একটা USCIS অ্যাকাউন্ট থাকে, তো ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে USCIS কে জানানো ওদের কি কি সব চেঞ্জ হয়েছে। আশা করি ভাই ধন্যবাদ, আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি আরেকটা প্রশ্ন দিকে আমরা যাব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এখানে একজন দর্শকও আছেন আমাদের সঙ্গে, আমরা নিয়েছি ওনাকে। ওই ভদ্রলোক ইফতেখার রিকি, উনি আবার জানতে চাচ্ছেন যে হিজ I-751 is application is almost 2 years, not even 1 year. So in that case, what he should do? আপনি USCIS কে ওনারা কন্ট্যাক্ট করতে পারেন শুধু কোয়েরি করার জন্য কি এক্স্যাক্টলি কি চলছে, আর তখন অবধি আপনি এক্সটেনশনের জন্য ইউ কিপ অ্যাপ্লাইং ফর দি এক্সটেনশন। আনফর্চুনেটলি এখন 751 এর জাস্ট জেনারেলি ম্যারেজ বেসড এর অনেক ফ্রড ইস্যু চলছে, তো আর 751 এ অনেক ফ্রড ইস্যু চলছে, তো ওই জন্য ওদের অনেক ব্যাকলগ আছে অ্যাকচুয়ালি এইসব এর জন্য। ধন্যবাদ ইফতেখার আপনার প্রশ্নের জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। একরাম, আমি আবার বলতেছি বস্টন থেকে। জি, একটু আগে আমি একটা প্রশ্ন করছিলাম যে আমার ভাইয়ের DS-260 আমি ভুল করছিলাম বলছিলাম। জি, তো উনি বলছিল যে আমাকে USCIS এ কন্ট্যাক্ট করে ওদের থেকে একটা ফর্ম নিয়ে এটা আপডেট করার জন্য। যদি আমি এটা আপডেট করি তাহলে DQটা ডকুমেন্ট কোয়ালিফাইটা কি পিছনে চলে যাবে নাকি যেখানে আছে সেখানেই থাকবে? এই জিনিসটা জানার জন্য you got it, right? হ্যাঁ হ্যাঁ, আপনার ডকুমেন্ট যে কোয়ালিফাই হচ্ছে ওটার কোনো এফেক্ট হওয়া উচিত না, কিন্তু জাস্ট টু বি সেফ ওরা হয়তো রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠাতেও পারে, নাও পাঠাতে পারে। জাস্ট টু বি সেফ কি আপনার এই অ্যাপ্লিকেশনটা ডিনাই না হয়, তাহলে ওই জন্যই আমি বলেছিলাম আপনি USCIS কে একবার ফোন করে জিজ্ঞেস করুন কিরকম করে অ্যামেন্ড করতে পারেন আপনার, কিন্তু ডকুমেন্ট আপনার কোয়ালিফাই হয়ে গেছে তার মানে কোয়ালিফাই হয়ে গেছে। ধন্যবাদ। নিকি, এই ধরনের এই যে ইফতেখার ভাই যে সমস্যা বা ওই ভদ্রলোক বস্টন থেকে যে ফোন করলেন এই ব্যাপারে, এইগুলো কি আমাদের নিউ ইয়র্কে আপনাদের অফিসে গেহিন অ্যাসোসিয়েশন এগুলো প্রতিনিয়ত আপনারা ডিল করেন, তাই না? খুবই সচরাচর পেয়ে থাকি, বিশেষ করে এই ধরনের F4 ক্যাটাগরি যেগুলো অনেক লেন্থি প্রসেস। সেখানে RFE মানে হচ্ছে রিকোয়েস্ট ফর মোর এভিডেন্স। এই চিঠিটা কিন্তু ওরা প্রায় পাঠায় যে আমরা আরো এভিডেন্স চাই আপনাদের কাছ থেকে। তো এই চিঠিটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় বড় প্রবলেমের মধ্যে পড়ে যায়। এখন আগে আপনারটা বলে নিই, তারপর আমি একটা উদাহরণের কথা বলবো। তো আপনি যদি RFE লেটার রিকোয়েস্ট ফর এভিডেন্স না পেয়ে থাকেন তাহলে আপনি USCIS কে কল করে বলেন আই হ্যাভ টু অ্যামেন্ড মাই অ্যাপ্লিকেশন DS-260। তখন ওরা বলে দিবে কোন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, কিভাবে করবেন সেটা। আর আপনার প্রশ্ন ছিল ডকুমেন্টারি কোয়ালিফাইড কি হয়ে গেছেন, অ্যাটর্নি রঞ্জা বললেন এটা হওয়ার কথা না। আপনি যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছেন, ওরা ওই স্টেজে রেখে আপনার জিনিসটাকে অ্যামেন্ড করে দিবে, মানে চেঞ্জ করে দিবে, সংশোধন করে দিবে। আর আমি যে উদাহরণটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একজন মানে F4 ক্যাটাগরিতে তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তারপর উনি যে ওনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ওনার অ্যাড্রেস চেঞ্জ হওয়ার কারণে উনি কিন্তু RFE লেটারটা মিস করেছেন। তারপর উনি অনলাইনে গিয়ে দেখতে পাচ্ছেন যে পুরো কেসটাই ওরা ডিনাই করে ফেলছে, কারণ ওরা উত্তর পায়নি অন টাইমে। সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে, আপনারা যদি কখনো অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন এটা আপনার নিজের দায়িত্ব ইমিগ্রেশনকে জানানো যে আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। কারণ আপনারা যদি কোনো চিঠি মিস করেন এবং সেটার উত্তর না দেন তাহলে কিন্তু পুরো কেসটাই আপনার ডিনাই হয়ে যাবে। ধন্যবাদ নিকি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনি। আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, তাছাড়া আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত আছেন। কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আমার নাম কৌশিক, আমি কুইন্স থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমার ছোট বোন কুইন্সবরো কমিউনিটি কলেজ থেকে I-20 পেয়েছে। এখন DS-160 ফর্মে এখন আমি যেহেতু আপন ভাই আমেরিকাতে থাকি, আর এখানে কি আমি কি আমার ইনফরমেশন দিমু যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ
এই জায়গাটায় কি দিমু, এটা কি স্কিপ করবো নাকি আমার ইনফরমেশন দিমু? ওকে, সো ফর হিজ সিস্টার নিকি, জি জি জি। বুঝতে উনি পেরেছি। প্রশ্ন করছেন ওনার একজন বোন আছে এখানে কুইন্স থেকে, কোথায় পাশ করেছেন, গ্রাজুয়েশন I-20 করেছেন, কথা বলেন। I-20 ওখানে জিজ্ঞেস করছে যে উনি কি, ওখানে একটা প্রশ্ন আছে কোন ইউএসএ কোনো রিলেটিভ আছে কিনা, উনি জানতে চাচ্ছে এটা কি উনি উল্লেখ করবেন না উল্লেখ করবেন না, এটা উনি জানতে চাচ্ছে। অবশ্যই করুন প্লিজ। কোনো ইমিগ্রেশন, হিজ ব্রাদার। হ্যাঁ, কোনো ইমিগ্রেশন ফর্মে কিছু ডিলিট করুন না, কিছু সবকিছু একদম সত্যি করে আনসার করুন, কমপ্লিটলি আনসার করুন প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কখনোই একটু জিনিস বলে রাখি, কখনোই ওদের কাছে একটা ভুল তথ্য দিবেন না, কারণ পরবর্তীতে এই জিনিসটাই আপনাকে এসে আপনার পরবর্তী ফিউচার কেসগুলো নষ্ট করে দিবে, বলবে যে তোমার তো আগে বোন ছিল না অথবা ভাই ছিল না, এখন কোথা থেকে ভাই বোন আসলো। তো সব সময় সত্যটা বলবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে দুজনকে ধন্যবাদ। আরেকজন দর্শক আছে আমাদের সঙ্গে, অ্যাটর্নি রাঞ্জা। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম, জি আমি মেরিল থেকে বলছি। জি জি। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো, আমি আজকে থেকে 12 বছর আগে এই দেশে আসছিলাম 2013-এ, আমি অ্যাসাইলাম সিকার। এরপরে আমার মেয়ের বিয়ে হওয়ার পরে আমার মেয়ে সিটিজেনশিপ হয়েছে এবং আমার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল আজকে 3 বছর। এর মাঝখানে আমার আজকে 8 মাস পলিটিক্যাল অ্যাসাইলাম ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু যখন আমি অনলাইনে চেক করলাম আমাকে ওরা বলছো তোমার সবকিছু ওয়েট করা হয়েছে, তোমার ইন্টারভিউ ডান, এভরিথিং ডান, জাস্ট উই আর ওয়েটিং ফর দ্য ডিসিশন। এখন আমার কথা হলো কি ধরনের ডিসিশন ওরা নিতে যাচ্ছে, আমার তো ইন্টারভিউ নেয়নি। একটু ব্যাপারটা মনে হচ্ছে একটু উনি যে বলছেন যে উনি 2013-এ এসে অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, কিন্তু ইন দ্য মিন টাইম মেয়ে সিটিজেন হয়ে গেছেন, 3 বছর আগে অ্যাপ্লাইও করেছেন, কিন্তু অ্যাসাইলামের ইন্টারভিউ সময় চলে আসছে এবং কিন্তু ওরা ইন্টারভিউ ওয়েভ করেছে। তো আমার বলছে যে অ্যাসাইলামের ইন্টারভিউ নিয়েছে, ওটার কোনো রেজাল্ট এখনো পায়নি। আমার মেয়ের জন্য যেটা অ্যাপ্লাই করেছিল, মেয়ে আমার জন্য যেটা অ্যাপ্লাই করেছিল সেটার কোনো ইন্টারভিউ না নিয়ে ওরা বলছে আমরা তোমার ফাইনাল ডিসিশনের জন্য ওয়েট করতেছি, তুমি ওয়েট করো, আমরা তোমাকে ফাইনাল ডিসিশন দিব। সো অ্যাসাইলামের ইন্টারভিউ হয়েছে, কিন্তু মেয়ের যে ইন্টারভিউ হওয়ার কথা সেটাতে ওরা বলছে আমরা ডিসিশন দিব। তার মানে ওনার অ্যাসাইলাম এবং মেয়ের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন সিটিজেন মেয়ে, সেটা দুটো একসাথে হয়ে যাওয়াতে সময় নিচ্ছে মনে হয়। না, এটা অ্যাকচুয়ালি প্যারেন্টস চাইল্ডের, আমি অনেক এটা আমাদের ফার্মেও দেখি ক্লায়েন্টদের সাথে, যখন বাচ্চা বাবা মার জন্য অ্যাপ্লাই করে অনেক টাইমে কিন্তু ওরা ইন্টারভিউর জন্য ওরা ডাকেই না। ভীষণ কমন এটা, কেননা বাবা মা অ্যাকচুয়ালি প্রুভ করা, বিয়ের সময় একটু টাইম মানে ইস্যু হয় কি অ্যাকচুয়ালি রিয়েলি বিয়ে করেছে, কিন্তু বাবা মা বাচ্চা এটা ভীষণ কমন কি ওরা ইন্টারভিউর জন্য ডাকবেন না। আপনি ধৈর্য রাখুন, হয়তো আপনার মেয়ের থ্রুই অ্যাপ্লাই হয়ে যাবে আর অ্যাসাইলামটা। এটা রেগুলারলি হচ্ছে এরকম, অনেকেই দিচ্ছে না। তো ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকুন। আর দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। আজকে আমাদের অনেক দর্শক বিভিন্ন স্টেট থেকে সংযুক্ত হয়েছেন, মেরিল্যান্ড থেকে, বস্টন থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের ফেসবুকে যুক্ত ছিলেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা টিবিএন ভালোবাসেন, আমাদের সঙ্গে থাকুন, সবসময় আমাদের অনুষ্ঠান দেখুন, আপনাদের বক্তব্য দিবেন, মন্তব্য দিবেন, আমরা সাদরে গ্রহণ করব। আর আমরা তো আছি আপনাদের সেবায়। তো ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা এগিন আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আর নিকি রিয়াদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।